সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে চলমান অনলাইন ক্লাসে ষষ্ঠ পর্বের সমবায় ও বিপণন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হোমনা, কুমিল্লা। আজকে আমি তোমাদের সাথে সমবায় ও বিপণন এর অধ্যায় 13 পণ্য নিয়ে আলোচনা করব। প্রথমে বলা যাক কি কি বিষয় আলোচনা হবে। পণ্যের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ, নতুন পণ্যের উদ্ভাবনের ধাপসমূহ, পণ্যের জীবনচক্র। তো শিক্ষার্থীবৃন্দ, পণ্য কাকে বলে? মানুষ সামাজিক জীব। সমাজে চলতে গেলে মানুষের প্রয়োজনের শেষ নেই। এই প্রয়োজন বোধ থেকে মানুষের অভাব সৃষ্টি হয়। মানুষের প্রয়োজন ও অভাব পূরণ করতে সক্ষম এমন দৃশ্যমান ও অদৃশ্যমান বস্তুই পণ্য। পণ্য দৃশ্যমানও হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। যেমন দৃশ্যমান কাঁচা বাজার, পোশাক, মোবাইল, টেলিফোন ইত্যাদি। অদৃশ্যমানের মধ্যে রয়েছে শিক্ষা, সেবা প্রভৃতি। ফিলিপ কোটলার ও গ্যারি আর্মস্ট্রং একটি সুন্দর সংজ্ঞা দিয়েছেন। তাদের মতে অভাব বা প্রয়োজন মেটাতে পারে এমন যা কিছু মনোযোগ, আকর্ষণ, অর্জন, ব্যবহার, ভোগের জন্য বাজারে অফার করে তাই পণ্য। অর্থাৎ মানুষের অভাব বোধ থেকে পণ্যের উৎপাদন হয়ে থাকে। আজ যে পণ্য বাজারে রয়েছে, এটা যদি মানুষের অভাব পূরণ করতে অক্ষম হয় তাহলে এটা বিলীন হয়ে যাবে এবং মানুষের যা চাহিদা সে অনুসারে নতুন পণ্য বাজারে চলে আসবে এবং তাই মানুষ ভোগ করবে। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আসা যাক পণ্যের শ্রেণী বিভাগ। পণ্যকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। পণ্যকে প্রথমত দুভাগে ভাগ করা হয়েছে, ভোগ্যপণ্য ও শিল্প পণ্য। ভোগ্যপণ্যকে আবার পুনরায় 4 ভাগে ভাগ করা হয়েছে, সুবিধা পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য, অযাচিত পণ্য। সুবিধা পণ্যকে পুনরায় 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রধান পণ্য, লোভনীয় পণ্য, জরুরি পণ্য। অযাচিত পণ্য 2 প্রকার, নতুন অযাচিত পণ্য, নিয়মিত অযাচিত পণ্য। শপিং পণ্যকে পুনরায় 2 ভাগে ভাগ করা হয়েছে, সমজাতীয় শপিং পণ্য ও সমজাতীয় শপিং পণ্য। শিল্প পণ্যকে প্রথমত 3 ভাগে ভাগ করা হয়েছে, মালামাল ও খুচরা যন্ত্রাংশ, মূলধন জাতীয় পণ্য, সেবা ও সরবরাহ। মালামাল ও খুচরা যন্ত্রাংশ পুনরায় 2 ভাগে ভাগ করা যায়, কাঁচামাল, প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ। মূলধন জাতীয় পণ্যকে পুনরায় 2 ভাগে ভাগ করা হয়েছে, স্থাপনা ও আনুষঙ্গিক। সরবরাহ সেবাকে 2 ভাগে, সরবরাহ, ব্যবসায়িক সেবা। তো এবার আসা যাক ভোগ্যপণ্য কি। যে সকল পণ্য মানুষের নিজের ও পারিবারিক ভোগের উদ্দেশ্য ক্রয় করে থাকে সেটাই হলো ভোগ্যপণ্য। এই ধরনের ক্রয়ের পিছনে কোনো উদ্দেশ্য কাজ করে না, যেমন চাল, ডাল, লবণ, পেঁয়াজ ইত্যাদি। এগুলো দৈনন্দিন চাহিদা পূরণে সক্ষম এবং এগুলো মানুষের দৈনন্দিন প্রয়োজন পড়ে থাকে। অর্থাৎ ব্যক্তিগত এবং পারিবারিক ভোগের জন্য ব্যক্তি যে পণ্য ব্যবহার করে তাই ভোগ্যপণ্য। ভোগ্যপণ্যকে 4 ভাগে ভাগ করা হয়েছে, সুবিধা পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য, অযাচিত পণ্য। সুবিধা পণ্য কি? নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য ক্রেতারা অল্প সময়ের মধ্যে নিকটবর্তী স্থান থেকে ক্রয় করে থাকে তাকে সুবিধা পণ্য বলে। অর্থাৎ সুবিধা পণ্য হলো এমন পণ্য যা আমাদের সময়ে সময়ে প্রয়োজন পড়ে থাকে, ঘন্টায় ঘন্টায় প্রয়োজন পড়ে থাকে এবং আমরা তা কাছের দোকানপাট থেকেই পেয়ে থাকি, যেমন চাল, ডাল, ঔষধপত্র ইত্যাদি। ফিলিপ কোটলার এবং KL কিলার এর মতে যে সকল পণ্য ভোক্তা সর্বনিম্ন প্রচেষ্টায় তাৎক্ষণিক এবং বারবার ক্রয় করে সে সকল পণ্যকে সুবিধা পণ্য বলা হয়। সুবিধা পণ্যকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রধান পণ্য, লোভনীয় পণ্য, জরুরি পণ্য। প্রধান পণ্য হলো যে ধরনের পণ্য আমাদের জীবন ধারণের জন্য প্রতিদিন প্রয়োজন পড়ে, যেমন খাদ্যদ্রব্য, টুথব্রাশ, পেস্ট ইত্যাদি। লোভনীয় পণ্য যে সকল পণ্য ক্রেতা
আগে থেকে চিন্তা করে না যে এটা আমার প্রয়োজন পড়বে, যখন দেখে তখন সে হয়তো প্রয়োজন বোধ করে যে এই জিনিসটা যদি আমার হয় তাহলে ভালো হতো, সেগুলোকে বলা হয় লোভনীয় পণ্য, যেমন স্বর্ণ, গয়নাগাটি ইত্যাদি। জরুরি পণ্য, জরুরি মানুষ জরুরি প্রয়োজনে যে সকল পণ্য ক্রয় করে থাকে সেগুলো হলো জরুরি পণ্য। যেমন বৃষ্টির সময় আমাদের ছাতার প্রয়োজন পড়ে, এই ছাতা হলো আমাদের বৃষ্টির জন্য জরুরি পণ্য। জীবন রক্ষাকারী ঔষধ, ঔষধ ছাড়া জীবন রক্ষা করা সম্ভব নয়, সুতরাং ঔষধ হলো জরুরি পণ্য। এবার আসা যাক শপিং পণ্য কি। শপিং পণ্য হলো ক্রেতা শখের বশে যে সকল পণ্য ক্রয় করে সেই সকল পণ্যকে শপিং পণ্য বলা হয়। এই সকল পণ্যের ক্ষেত্রে ক্রেতা মান, গুণ, মূল্য ইত্যাদি বিবেচনা করে থাকেন, যেমন টেলিভিশন, ডিভিডি প্লেয়ার, ফার্নিচার ইত্যাদি। অর্থাৎ যে সকল পণ্য ক্রয়ের পরিকল্পনা করা এবং কেনার ক্ষেত্রে ক্রেতা অধিক প্রচেষ্টা ব্যয় করতে ইচ্ছুক থাকে সেই সকল পণ্যকে শপিং পণ্য বলা হয়, কারণ এই ক্ষেত্রে ক্রেতা অধিক পরিমাণ মূলধন ব্যয় করে থাকে। সুবিধা শপিং পণ্য দুভাগে ভাগ করা হয়েছে, সমজাতীয় শপিং পণ্য ও সমজাতীয় শপিং পণ্য। সমজাতীয় শপিং পণ্য হলো ওই সমস্ত পণ্য যারা বৈশিষ্ট্যগত দিক দিয়ে এক হওয়া সত্ত্বেও একই, বাট ক্রেতা তার বিভিন্ন মান নির্বাচন করার জন্য, বিভিন্ন মান দেখার জন্য বিভিন্ন দোকানে ঘুরে থাকে এবং তার ওই পছন্দ অনুযায়ী পণ্য ক্রয় করে থাকে। অর্থাৎ যেমন টেলিভিশনের বিভিন্ন ব্র্যান্ড রয়েছে, সিঙ্গার, ওয়ালটন, সোনি ইত্যাদি। ক্রেতা চাইলে যে কোনো ব্র্যান্ড থেকে কিনতে পারে, কিন্তু যেহেতু সে এখানে অধিক টাকা মূলধন বিনিয়োগ করতেছে সেহেতু সে চাবে সর্বোচ্চ ভালো যেটা সেটা কেনার জন্য। অসমজাতীয় পণ্য, অসমজাতীয় পণ্য হলো যে সমস্ত পণ্য ক্রেতা মূল্য বিবেচনা না এনে পণ্যের গুণ, মান, বৈশিষ্ট্য ইত্যাদি খেয়াল করে সেগুলোকে বলা হয় অসমজাতীয় পণ্য, যেমন ফার্নিচার, হ্যান্ডিক্যাম, পোশাক ইত্যাদি। এই ক্ষেত্রে ক্রেতা মূল্যের চেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে পণ্যের মানের উপর, বৈশিষ্ট্যের উপর ইত্যাদি। বিশিষ্ট পণ্য, বিশিষ্ট পণ্য হলো যে সকল পণ্য বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন এবং ক্রেতা ক্রয় করার ক্ষেত্রে বিশেষ প্রচেষ্টা চালায় সেই সকল পণ্যকে বিশিষ্ট পণ্য বলা হয়। যেমন দামি গাড়ি, বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম ইত্যাদি। বিশিষ্ট পণ্য সম্পর্কে স্কিনার ও ইভানচেভিচ বলেছেন, যে সকল পণ্য বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত এবং বিশেষ শ্রেণীর ক্রেতা যার চাহিদা অনুভব করে সেই সকল পণ্য বিশিষ্ট পণ্য হিসেবে পরিচিত। সুতরাং বলা যায় বিশিষ্ট পণ্য ওই সমস্ত ক্রেতাই ক্রয় করে যাদের অধিক পরিমাণ অর্থ রয়েছে। দামি গাড়ি সবাই কিনতে পারবে না, এক্ষেত্রে যার টাকা অনেক এবং জীবনযাত্রার মান উন্নত তারাই কেবল দামি গাড়ি ক্রয় করে থাকে এবং এটাই হলো বিশিষ্ট পণ্য। সবার ক্ষেত্রে দামি গাড়ি ক্রয় করা সম্ভব নয়। অযাচিত পণ্য, এই ধরনের পণ্য সম্পর্কে ক্রেতার ধারণা থাকে না এবং ধারণা থাকলেও ক্রয় করার ব্যাপারে চিন্তা করে না। অর্থাৎ যে সমস্ত পণ্য আমাদের প্রয়োজন কিন্তু আমরা দৈনন্দিন জীবনে এটা অনুভব করি না, যখন আমরা অনুভব করি তখনও আমরা এটা কিনতে চাই না। এটা সহজ কথায় বলা যায় অযাচিত পণ্য হলো এমন পণ্য যা অন্যের মাধ্যমে কেনা হয়, নিজের জন্য নিজে কেনা হয় না, অন্যের জন্য কেনা হয়। অযাচিত পণ্যকে দুভাগে ভাগ করা হয়েছে, নতুন অযাচিত পণ্য এবং নিয়মিত অযাচিত পণ্য। এবার আসা যাক শিল্প পণ্য। শিল্প পণ্য হলো ওই সমস্ত পণ্য যা উৎপাদনের জন্য অন্য পণ্যের প্রয়োজন পড়ে। অন্যভাবে বলা যায় যে সকল পণ্য পূর্ণ প্রক্রিয়াজাত হয়ে অন্য পণ্যে পরিণত হয় সে সকল পণ্যই শিল্প পণ্য। শিল্প পণ্য উৎপাদনের জন্য কাঁচামালের প্রয়োজন পড়বে এবং এই কাঁচামাল থেকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে শিল্প পণ্য উৎপন্ন হবে। যেমন তুলা থেকে সুতা তৈরি হয়, তুলাকে বলা হবে শিল্প পণ্য। শিল্প পণ্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে, মালামাল বা খুচরা যন্ত্রাংশ, মূলধন জাতীয় এবং সরবরাহ সেবা। মালামাল ও খুচরা যন্ত্রাংশ। মালামাল ও খুচরা যন্ত্রাংশ এমন ধরনের পণ্য যা পণ্য উৎপাদন কাজে সরাসরি সম্পূর্ণভাবে প্রবেশ করে, কারণ খুচরা যন্ত্রাংশ না থাকলে আমি বাড়ি কোনো যন্ত্রপাতি তৈরি করতে পারবো না।
অর্থাৎ কোনো ধরনের পরিবর্তন ছাড়াই যে সকল পণ্য অন্য পণ্য উৎপাদন কাজে ব্যবহার করা হয় সেগুলোকে মালামাল ও খুচরা যন্ত্রাংশ বলে, যেমন ব্যাটারি, টায়ার, টিভি ইত্যাদি। মালামাল ও খুচরা যন্ত্রাংশকে দুভাগে ভাগ করা হয়েছে: কাঁচামাল ও প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ। কাঁচামাল হলো ওই সমস্ত উপাদান যার মাধ্যমে খুচরা যন্ত্রাংশ তৈরি হয়ে থাকে, অর্থাৎ যে সকল পণ্য প্রথমবারের মতো প্রক্রিয়াজাত হয়ে অন্য পণ্য উৎপাদনের কাজে ব্যবহৃত হয় সেই সকল পণ্যকে কাঁচামাল বলে, যেমন কৃষিজাত পণ্য, কয়লা ইত্যাদি। প্রস্তুতকৃত মালামাল ও খুচরা অংশ এই ধরনের পণ্য চূড়ান্ত পণ্যের অংশবিশেষ। এদের মধ্যে কিছু প্রক্রিয়াজাত হতে পারে, আবার কিছু অপরিবর্তিত অবস্থায় যোগ হয়ে যেতে পারে, যেমন সুতা, ছোট মোটর, কম্পিউটার ডিস্ক ইত্যাদি। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আসা যাক মূলধন জাতীয় পণ্য কি। শিল্প উৎপাদনের প্রধান উপাদান হলো মূলধন জাতীয় পণ্য। এই ধরনের পণ্য একবার শিল্পে উৎপাদিত হয়ে পুনরায় উৎপাদনের জন্য শিল্পে ব্যবহৃত হয়ে থাকে। এই সম্পর্কে ফিলিপ কোটলার ও গ্যারি আর্মস্ট্রং বলেছেন, মূলধন জাতীয় পণ্য হচ্ছে এক ধরনের শিল্প পণ্য যা এই ক্রেতার পণ্য উৎপাদন বা উৎপাদন সংক্রান্ত কাজে সহায়তা করে। উদাহরণস্বরূপ বলা যায় জেনারেটর, ইঞ্জিন, মেশিন, কম্পিউটার ইত্যাদি। মূলধন জাতীয় পণ্য দু প্রকার: স্থাপনা এবং সহায়ক যন্ত্রপাতি। স্থাপনা হলো বড় ধরনের ক্রয়, যেমন জেনারেটর, ইঞ্জিন, লিফট ইত্যাদি। জেনারেটরের জন্য একটি সম্পূর্ণ অংশ ক্রয় করতে হয়। ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ক্রয় করে এটা তৈরি করা সম্ভব হয় না বলে, কিংবা অনেক দীর্ঘ সময় প্রয়োজন হয় বলে স্থাপনার আন্ডারে অন্তর্ভুক্ত। সহায়ক যন্ত্রপাতি এই ধরনের পণ্য উৎপাদিত পণ্যের অংশ নয়, কিন্তু প্রতিষ্ঠানের উৎপাদন কাজ সচল রাখার জন্য ভারী যন্ত্রপাতি সহায়ক হিসেবে এগুলো ব্যবহৃত হয়, যেমন টেলিফোন, ফ্যাক্স মেশিন ইত্যাদি। সরবরাহ ও সেবা। সরবরাহ সেবা হচ্ছে ওই সকল শিল্পপণ্য যা কোনোভাবেই চূড়ান্ত পণ্যের অংশ বলে গণ্য হয় না, কিন্তু উৎপাদন কার্যক্রম পরিচালনা বা উৎপাদন যন্ত্রপাতি সচল রাখার জন্য প্রয়োজন। এই ধরনের পণ্য দুপ্রকার: সরবরাহ এবং ব্যবসায় সেবা। সরবরাহ হলো প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজ পরিচালনার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের পণ্য প্রয়োজন পড়ে সময় সময়, যেমন কাগজ, কলম, প্রিন্টার। এক্ষেত্রে প্রতিদিন সরবরাহ করতে হয়, কারণ কাগজ দেখা যাবে একদিন পর পর কিংবা প্রতিদিনই শেষ হয়ে যায়, সেক্ষেত্রে এটাকে বলা হয় সরবরাহ। ব্যবসায় সেবা হচ্ছে এক ধরনের অদৃশ্যমান শিল্পপণ্য, এটি উৎপাদন ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কাজে সহায়ক হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসা যাক ভোগ্যপণ্যের বৈশিষ্ট্য কি। ভোগ্যপণ্য যেহেতু চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে কোনো রকম পূর্ণ প্রক্রিয়াজাত ছাড়াই ক্রয় করা হয়, সেহেতু এর কিছু বৈশিষ্ট্য থাকবে যা শিল্পপণ্যের বৈশিষ্ট্য থেকে পৃথক থাকবে। এর বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আসে যে ক্রয়ের উদ্দেশ্য। ভোগ্যপণ্য সাধারণত নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্য সরাসরি ভোগের জন্য ক্রয় করা হয়ে থাকে। স্বল্প পরিমাণে ক্রয়। ভোগ্যপণ্যে বেশি পরিমাণ মূলধনের বিনিয়োগের প্রয়োজন পড়ে না, কারণ স্বল্প পরিমাণে ক্রয় করতে বেশি মাত্রায় মূলধনের প্রয়োজন পড়ে না। ক্রেতার সংখ্যাধিক্য। ভোগ্যপণ্যে ক্রেতারা বিক্ষিপ্তভাবে অবস্থান করে পণ্যের বাজার অত্যন্ত ব্যাপক থাকবে। ক্রেতারা সংখ্যায় অনেক বেশি থাকবে এবং এখানে মধ্যস্থ কারবারের মাধ্যমে ক্রেতাদের নিকট পৌঁছানো সম্ভব হয়। দীর্ঘ বন্টন প্রণালী। ভোগ্যপণ্যে ক্রেতারা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে বলে উৎপাদনকারীর পক্ষে তাদের কাছে পণ্য পৌঁছানো সম্ভব হয় না, তাই দীর্ঘ বন্টন প্রণালী ব্যবহার করতে হয়। কারণ দীর্ঘ বন্টন প্রণালী যদি ব্যবহার করা না হয় তাহলে দেখা যাবে উৎপাদিত পণ্য যে এলাকায় উৎপাদিত হয়েছে শুধু সেই এলাকার মানুষ ভোগ করতে পারছে, অন্য এলাকায় তা মানুষের কাছে সরবরাহ করা যাচ্ছে না এবং মানুষ তা ব্যবহার করতে পারছে না। প্রসার হাতিয়ার। ভোগ্যপণ্যে বাজারজাতকরণের প্রধান হাতিয়ার হলো বিজ্ঞাপন এবং বিক্রয় প্রসার। বিজ্ঞাপনের মাধ্যমে তা বিভিন্ন জনমাধ্যমকে জানিয়ে দেওয়া সম্ভব হয়ে থাকে এবং মানুষ সহজে চিত্রের মাধ্যমে কিংবা লেখা পড়ে দেখতে পারে এই পণ্যের গুণগত মান, পণ্যের বৈশিষ্ট্য ইত্যাদি। বিস্তৃত বাজার। ভোগ্যপণ্যের বাজার বিপুল সংখ্যক এবং সারা দেশে বিক্ষিপ্তভাবে অবস্থান করে।
ভোগ্যপণ্যের বাজারসমূহ সাধারণত হাতের নাগালেই পাওয়া যায় এবং যেখানে সেখানে কাঁচা বাজার, মুদি বাজার এগুলো গড়ে ওঠে। প্রত্যক্ষ চাহিদা, ভোগ্যপণ্যের চাহিদা অন্য কোনো পণ্যের চাহিদার উপর নির্ভরশীল নয়। এটা সরাসরি ভোগ করা এবং ব্যবহার করা যায় বলে সরাসরি কেনা যায় এবং এর ভোগ্যপণ্যের চাহিদা প্রত্যক্ষ। চূড়ান্ত ব্যবহার, ভোগ্যপণ্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে চূড়ান্ত ব্যবহার। কোনো রকম পূর্ণ প্রক্রিয়াজাতকরণ ছাড়াই মানুষ ব্যবহার করতে পারে। প্রতিযোগিতা, ভোগ্যপণ্যের বাজারে অধিক পণ্য, বিকল্প পণ্যের উপস্থিতি, মূল্য, মান ইত্যাদি কারণে ব্যাপক প্রতিযোগিতা বিদ্যমান থাকে। কারণ একই ধরনের পণ্যের বিভিন্ন মান থাকে, বিভিন্ন বৈশিষ্ট্য থাকে এবং সেই অনুসারে এই প্রতিযোগিতা বিভিন্ন হয়ে থাকে। পরিবর্তিত ফ্যাশন, ভোগ্যপণ্যের ফ্যাশন দ্রুত পরিবর্তনশীল। অনেক পণ্য উন্নত স্তরে আসে আগেই বিলোপ হয়ে যায় এবং নতুন পণ্য বাজারে চলে আসে, কারণ যুগের পরিবর্তনের সাথে সাথে ফ্যাশন পরিবর্তন হয় এবং সেই অনুসারে ভোগ্যপণ্যের চাহিদা পরিবর্তন হয়। এবার আসা যাক শিল্পপণ্যের বৈশিষ্ট্য। শিল্পপণ্য বাজারে উৎপাদক, সরাসরি সেবা সংস্থা, শিল্পী ও পরিবেশক, মধ্যস্থ কারবারি ইত্যাদি ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত থাকে এবং এটির জন্য পূর্ণ প্রক্রিয়াজাতকরণের প্রয়োজন পড়ে থাকে। শিল্পপণ্যের বৈশিষ্ট্য সমূহ নিম্নরূপ। প্রথমে আসা যাক কেন্দ্রীভূত বাজার। নির্দিষ্ট এলাকায় শিল্পপণ্যের বাজার কেন্দ্রীভূত থাকে। যে সকল স্থানে শিল্প প্রতিষ্ঠান গঠিত সেই সমস্ত স্থানে শিল্পপণ্যের চাহিদা বেশি থাকে। তো উদাহরণস্বরূপ বলা যায়, যেখানে ইটের বাটা রয়েছে সেখানেই দেখা যাবে মাটির চাহিদা বেশি, অন্যথায় মাটির চাহিদা খুব কম থাকবে। সুতরাং মাটি অন্য জায়গায় কম বিক্রি হবে, ইটের বাটার কাছে বেশি বিক্রি হবে। সীমিত বাজার, শিল্পপণ্যের বাজার ভৌগোলিকভাবে সীমাবদ্ধ। এর ক্রেতা এবং উৎপাদক উভয় সংখ্যক কম এবং বারবার ক্রয় করা হয় না এবং এই সীমিত বাজার থাকে। পরিবর্তনশীল চাহিদা, চাহিদার সাথে সাথে মূল্যের পরিবর্তন না হলেও অন্যান্য কারণে শিল্পপণ্যের চাহিদার দ্রুত হ্রাস বৃদ্ধি ঘটে। বিশেষ করে সরকারি পলিসির পরিবর্তন, দ্রুত শিল্পায়ন, ট্যাক্স হলিডে ইত্যাদি কারণে শিল্পপণ্যের চাহিদা পরিবর্তিত হয়ে থাকে। সরকারি পলিসি পরিবর্তনের সাথে সাথে এর দাম ওঠানামা করে থাকবে, ফলে চাহিদা পরিবর্তন হয়ে থাকবে। অস্থিতিস্থাপক চাহিদা, এর বৈশিষ্ট্য হলো শিল্পপণ্যের অন্যতম বৈশিষ্ট্য, কেননা উৎপাদক অব্যাহত রাখার সাথে উৎপাদনকারীকে শিল্পপণ্য কিনতে হয়। দামের হ্রাস বৃদ্ধির সাথে চাহিদার পরিবর্তন হয় না। ক্রেতার স্বল্পতা, শিল্পপণ্য যেহেতু সরাসরি ব্যবহার করা যায় না, তাই এই ক্রেতার সংখ্যা কম থাকে, কারণ শুধু শিল্প উৎপাদকরাই এই পণ্যের ক্রেতা হয়ে থাকে, তাই স্বাভাবিক ক্রেতা স্বল্পতা পরিলক্ষিত হয়। অধিক পরিমাণে ক্রয়, শিল্পপণ্যের মধ্যে বিশেষ করে কাঁচামাল, আধা প্রস্তুত পণ্য, পণ্যাংশ এবং সরবরাহ ও একসাথে অধিক পরিমাণে ক্রয় করা হয়। এতে পরিবহন ব্যয়ের মিতব্যয়িতা ও দামের সুবিধা পাওয়া যায়, কারণ অল্প অল্প যদি ক্রয় করা হয় তাহলে পরিবহনে যে খরচ পড়বে, বৃহৎ পরিমাণ ক্রয় করা হলে পরিবহনে একই পরিমাণ খরচ পড়বে। সুতরাং এক্ষেত্রে অধিক পরিমাণ মুনাফা অর্জন করা যায়। একক প্রতি মূল্য, শিল্পপণ্যের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে একক প্রতি মূল্য সাধারণত বেশি থাকে, কারণ এখানে খুচরা বিক্রয় হয় না, এখানে পাইকারি আকারে বিক্রয় হয়ে থাকে। সংক্ষিপ্ত বন্টন প্রণালী, শিল্পপণ্যের বন্টন প্রণালী সাধারণত সংক্ষিপ্ত ধরনের হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে ক্রেতা সরাসরি উৎপাদকের নিকট থেকে ক্রয় করে। আবার যদি পণ্য ওজনে ভারী ও প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন হয় এবং চাহিদা বেশি থাকে, তাহলে পরিবেশক বা ডিলারের মাধ্যমে বাজারজাতকরণ করা সম্ভব হয়ে থাকে। চুক্তিবদ্ধ ক্রয়, শিল্পপণ্যে ক্রেতা চুক্তিবদ্ধ ক্রয় করে, কারণ বাড়ি ও নতুন প্রযুক্তিগত কলাকৌশল সাধারণত চুক্তিতে ক্রয় বিক্রয় হয়ে থাকে, কারণ এখানে অধিক পরিমাণ মূলধন বিনিয়োগ করা হয় এবং চুক্তিবদ্ধ ক্রয় না হলে দেখা যাবে মুনাফার পরিমাণ কম হবে, কিংবা যদি নষ্ট হয়ে যায় কিংবা যন্ত্রের ত্রুটি হয় তাহলে সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবে এবং বিপুল ক্ষতির সম্মুখীন হবে। প্রযুক্তিগত দিক, শিল্পপণ্য ক্রয়ের সময় প্রযুক্তিগত দিক বিশেষভাবে বিবেচনা আনতে হবে। স্বল্প পরিচালনায় ব্যয়সামান্য প্রযুক্তিগত পণ্য অধিক ক্রয় হয়ে থাকে।
পয়সার কার্যক্রম শিল্পপণ্যের কার্যক্রম পয়সার ফলপ্রসূ হয় না, তবে হালকা ধরনের শিল্পপণ্যের ক্ষেত্রে বিজ্ঞাপন ব্যবহার করা যায়। বিজ্ঞাপনের মাধ্যমে প্রসার করা যায়, পণ্য বিভিন্ন মানুষের কাছে দেবরে পৌঁছে দেওয়া সম্ভব হয়। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আসা যাক নতুন পণ্যের উৎপাদনের ধাপসমূহ। একটি পণ্য সরাসরি বাজারজাত করা সম্ভব হয় না। যে কোনো পণ্য যাই কিছু উৎপাদন করা হোক তার কয়েকটি ধাপ থাকে, কারণ সরাসরি একটি পণ্য উৎপাদন করে বাজারজাত করা হলে দেখা যাবে জনগণ চাচ্ছে না কিংবা বাজারে তা বিক্রি হচ্ছে না, এক্ষেত্রে বিশাল ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। ধাপগুলোর মধ্যে প্রথম হচ্ছে ধারণা সংগ্রহ। ধারণা সংগ্রহ বলতে বোঝায় বাজার পর্যবেক্ষণ করে বর্তমানে কি ধরনের যন্ত্রপাতি, কি ধরনের পণ্য বাজারজাত করলে, কি ধরনের পণ্য উৎপাদন করলে মানুষ সহজে ক্রয় করতে পারবে, মানুষের কাছে চাহিদা সৃষ্টি হবে, মানুষ কিনবে, তার উপর ভিত্তি করে ধারণা সংগ্রহ করতে হয়। ধারণা সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোম্পানি, বিজ্ঞানী, প্রকৌশলী ইত্যাদিতে মেধা কাজে লাগানো হয়। ধারণা বাছাইকরণ। বাজারে সংরক্ষিত বিভিন্ন ধারণা থেকে সর্বোচ্চ বাছাইকৃত ধারণা, সর্বোচ্চ ভালো ধারণা বাছাই করতে হয়, কারণ বাজার পর্যবেক্ষণগুলো বিভিন্ন ধরনের ধারণার উদ্ভব হবে। নিচে কয়েকটি ধারণা বাছাইকরণের ক্ষেত্রে কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য নজরে রাখতে হয়। এর মধ্যে হলো পণ্য ধারণা বর্ণনা, পণ্যটা কেমন হবে, কি পরিমাণ পণ্য, কোন ধরনের পণ্য বাজারজাত করলে মানুষ বেশি চাহিদা থাকবে, তার উপর ভিত্তি করে ধারণা বাছাই করতে হবে। লক্ষ্যস্থিত বাজার, যে পণ্য উৎপাদিত হবে তার বাজার কোথায় হবে, সেটা কি লোকালয় হবে না লোকালয় থেকে দূরে হবে, তার উপর ভিত্তি করে পণ্যের ধারণা বাছাই করতে হবে। প্রতিযোগিতা, উৎপাদিত পণ্য বর্তমানে যেই পণ্য বাজারে রয়েছে তার সাথে প্রতিযোগিতা টিকে থাকতে পারবে কিনা তার উপর লক্ষ্য রাখতে হবে। বাজারের আকারের উপর লক্ষ্য রাখতে হবে, বাজারটিকে ক্ষুদ্র আকারের নাকি বৃহৎ আকারের, সেক্ষেত্রে এগুলো লক্ষ্য রাখতে হবে। ধারণা উন্নয়ন ও পরীক্ষা। বিভিন্ন ধরনের বাছাইকৃত ধারণা থেকে ধারণাকে বিভিন্ন সংযোজন বিয়োজনের মাধ্যমে উন্নত করতে হবে, যাতে উৎপাদিত পণ্য সহজে মানুষের পেতে পারে। বাজারজাতকরণ কৌশল। পণ্য ধারণাগুলোর মধ্যে সর্বোত্তম ধারণা খুঁজে পাওয়ার পর প্রারম্ভিক বাজারজাতকরণের কৌশল নকশা প্রণয়ন করতে হবে, কারণ পণ্য উৎপাদন করলেই হবে না, তা বাজারজাতকরণ করতে হবে এবং জনগণের কাছে পৌঁছে দিতে হবে। ব্যবসায় বিশ্লেষণ। ধারণা ও বাজারজাতকরণ কৌশল উন্নয়নের পর প্রস্তাবকটির ব্যবসায়িক সফলতা সম্পর্কে চিন্তা ভাবনা শুরু করবে। পণ্য ধারণাটি যদি ব্যবসায়িক বিবেচনায় আকর্ষণীয় লাভজনক না হয় তাহলে এই ধারণাটিকে বাদ দিয়ে দিতে হবে এবং নতুন ধারণার দিকে যুক্ত হবে। পণ্য উন্নয়ন। ব্যবসায় বিশ্লেষণে যদি পণ্য ধারণাটি আকর্ষণীয় উপযোগী বলে মনে হয় তাহলে তার উন্নয়নের দিকে অগ্রসর হতে হবে, ধারণাটিকে বাস্তব রূপ দিতে হবে এবং গবেষণা পর্যবেক্ষণের মাধ্যমে তার উন্নয়ন করতে হবে। পরীক্ষামূলক বাজারজাতকরণ। এই ক্ষেত্রে পণ্যটি স্বল্প পরিমাণে উৎপাদিত করতে হবে এবং কাছাকাছি অঞ্চলে কিংবা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় এটাকে বাজারজাত করতে হবে পরীক্ষামূলক সম্প্রচারের জন্য। যদি দেখা যায় পণ্যটি জনগণ চাচ্ছে এবং বাজারে চাহিদা অধিক পরিমাণে, সেক্ষেত্রে পণ্যটিকে বাণিজ্যিকরণ করতে হবে। যদি দেখা যায় পণ্যটি বাজারজাতকরণ সুবিধাজনক নয় তাহলে এই পণ্যটি বাদ দিয়ে নতুন পণ্যের দিকে মনোযোগ দিতে হবে। সর্বশেষ ধাপ হলো বাণিজ্যিকরণ। বাণিজ্যিকরণ বলতে বোঝায় অধিক পরিমাণ পণ্য উৎপাদিত করে বাণিজ্যের উদ্দেশ্যে বাজারে ছেড়ে দেওয়া। এক্ষেত্রে কোম্পানি পণ্যটি পূর্ণমাত্রায় বাজারে ছাড়ে। যদি পণ্যটি সমস্ত স্তরে পরীক্ষা নিরীক্ষা উত্তীর্ণ হয় এবং পণ্য সম্পর্কে বাজারে যথেষ্ট সাড়া থাকে তাহলেই কেবল বাণিজ্যিকরণ সম্ভব হবে, অন্যথায় তাকে ক্ষতির সম্মুখীন হতে হবে, কারণ বাণিজ্যিকরণ হলো শেষ ধাপ এবং এই ধাপে অধিক পরিমাণ মূলধনের প্রয়োজন পড়ে এবং এই পরিমাণ মূলধন যদি আগে থেকে যাচাই বাছাই করা না হয় তাহলে তার ক্ষতির সম্মুখীন হতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ যেই আলোচনার বিষয় তা হলো পণ্যের জীবনচক্রের স্তর। পণ্যের জীবনচক্র, মানুষের যেমন জীবনচক্রের ধাপ রয়েছে ঠিক একইভাবে পণ্যের জীবনচক্রের ধাপ রয়েছে।
একটি পণ্য শুরু থেকে শেষ পর্যন্ত 5টি স্তরের মধ্য দিয়ে অতিক্রম করে। এর প্রথম স্তর হলো পণ্য উন্নয়ন স্তর। পণ্য উন্নয়ন স্তরে কোম্পানি নতুন পণ্যের ধারণা খুঁজে পায় এবং উন্নয়ন করে সেই স্তরকে উন্নয়ন স্তর বলা হয়। এই স্তরের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো হলো, এই স্তরে পণ্যের বাজার পর্যবেক্ষণ করে পণ্যের ধারণা পাওয়া যায়। এই স্তরে বিক্রয় থাকে না বললেই চলে এবং এই স্তরে অধিক পরিমাণ মূলধনের প্রয়োজন পড়ে এবং মুনাফা নেই। দ্বিতীয় ধাপ হলো সূচনা স্তর। পণ্য উৎপাদনের প্রথম স্তর হিসেবে বলা যায় সূচনা স্তর, কারণ এখান থেকেই পণ্যটা তার নিজস্ব রূপ পাবে। এই স্তরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এই স্তরে বিক্রয় ধীরগতিতে হয়ে থাকে এবং আস্তে আস্তে তা বাড়তে থাকে। এই স্তরে বাজারজাতকরণ ব্যয় বেশি থাকে। পণ্য পরিচিতির জন্য ব্যাপক প্রচার কার্যক্রম গ্রহণ করা হয়। এই স্তরে বিক্রয় এবং মুনাফা কম হয়। পণ্যের জীবনচক্রের তৃতীয় স্তর হলো প্রবৃদ্ধি স্তর। সূচনা স্তরে গৃহীত প্রসার কর্মসূচি অর্জিত সুনামের উপর ভিত্তি করে এই পর্যায়ে বাজারে পণ্যটি ব্যাপকভাবে গৃহীত হয়ে থাকে, ফলে বিক্রি বৃদ্ধি পায় এবং মুনাফা বাড়ে। প্রবৃদ্ধি স্তরে পণ্যের প্রসার ঘটবে এবং পণ্যের বৃদ্ধি বেশি হয়ে থাকবে। এই স্তরে প্রতিযোগিতা বেশি থাকে এবং বিক্রি দ্রুত বাড়ে এবং মুনাফাও বাড়ে। প্রসার কার্যক্রম বৃদ্ধি থাকে। বৃহদায়তন উৎপাদনের ফলে একক উৎপাদন ব্যয় হ্রাস পায়। পূর্ণতা স্তর। পূর্ণতা স্তরে বিক্রয় বাড়লেও বিক্রয়ের প্রবৃদ্ধি হ্রাস পেতে থাকে। পূর্ণতা স্তরের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো, এই স্তরে প্রতিযোগিতা বেড়ে সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়। প্রতিযোগিতা মোকাবেলার জন্য প্রসার কার্যক্রম বাড়ে। এই স্তরে বাজারজাতকরণ খরচ অধিক পরিমাণ বাড়ে। এক পর্যায়ে পণ্যের মূল্য কমতে থাকে বলে মুনাফার প্রবৃদ্ধি কমতে থাকে। পতন স্তর। পণ্যের জীবনচক্রের সর্বশেষ স্তর হলো পতন স্তর। পতন স্তরে তীব্র প্রতিযোগিতা দেখা যাবে, যে পণ্যের স্থিতিশীল হ্রাস পাচ্ছে, বিক্রয় ও মুনাফা হ্রাস পেতে থাকে। খুব দ্রুত পণ্য বিলুপ্ত হয়ে যায় এবং নতুন পণ্য বাজারে আসে। দুর্বল পণ্য বাজার থেকে তুলে নেওয়া হয় কিংবা বিনিয়োগ অন্যত্র সরিয়ে নেওয়া যায়। কারণ পতন স্তরে পণ্য তার সামগ্রিক সফলতা বিপর্যয়ের মধ্যে পড়বে এবং তার যে রূপ সেই রূপ শেষ হয়ে যাবে। কারণ যুগের পরিবর্তনের সাথে সাথে, সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদা পরিবর্তন হতে থাকে এবং নতুন ধরনের পণ্য উৎপাদিত হতে থাকে। ফলে যেই পণ্যটি বাজারে চলমান রয়েছে সেই পণ্য মানুষের চাহিদা শেষ হয়ে যায় এবং নতুন পণ্যের দিকে মানুষ ঝোঁকে। ফলে বাজারে চলমান যে পণ্য সেটা বিলুপ্ত ঘটে এবং নতুন ধরনের পণ্য উৎপাদনের দিকে উৎপাদক মনোযোগ দিতে থাকে। এই ক্ষেত্রে বাজার পর্যবেক্ষণ করে কী ধরনের পণ্য বাজারে রয়েছে এবং কী ধরনের পণ্য উৎপাদন করলে অধিক পরিমাণ মুনাফা অর্জন করা যাবে এবং জনগণ সহজে নিবে, তার উপর ভিত্তি করে পণ্য উৎপাদনের দিকে মনোযোগ দিতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় এটাই ছিল। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। দেখি যদি তোমাদের প্রশ্ন থাকে। ইনবক্সে তোমাদের কোনো প্রশ্ন দেখা যাচ্ছে না, সুতরাং সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে এবং নিয়মিত পড়ালেখা করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।